সেদিন ছিল আষাঢ়ের এক সন্ধে। গ্রামে নেমেছিল অঝোর বর্ষণ। ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে মাঝে মাঝেই আকাশ চিরে খেলে যাচ্ছিল বিদ্যুৎ। হরিদার চায়ের দোকানেও সেদিন বসেছিল আড্ডা। গরম গরম চায়ের কাপ হাতে বসেছিলাম আমি আর অঙ্কুর। আজকের এই ওয়েদারে মেজদার একটা ভুতুড়ে অভিজ্ঞতার গল্প হলে কিন্তু জমে যেত, কি বলো ভাইয়া? হ্যাঁ, তা তো তুমি ঠিকই বলেছ। বলতে বলতেই দেখি ছাতা মাথায় মেজদা আসছে হরিদার চায়ের দোকানের দিকেই। আরে আরে মেজদা, এসো এসো, আমরা তো তোমার কথাই বলছিলাম। এই হরিদা, আরো 3 কাপ চা হয়ে যাক। হরিদার আনা গরম চায়ে চুমুক দিয়ে মেজদা বলল, তা কেন রে, হঠাৎ আমার কথা হচ্ছিল কি বিষয়ে? আরে আজকে যা জব্বর ওয়েদার হয়েছে, এর মধ্যে তোমার একটা শিরশিরে ভূতের গল্প হলে কিন্তু দারুণ হতো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শোনাচ্ছি তাহলে। তোরা তো জানিসই আমার শখ হলো গ্রামে গঞ্জে কিংবা শহরে ভূত খুঁজে বেড়ানো, মানে বলতে পারিস ওই প্যারানর্মাল এক্সপার্ট হওয়ার ইচ্ছে হয়েছে মনে। তা যাকগে, এই ঘটনা বহু বছর আগের। তখন আমার মনে ওরকম কোনো শখ ছিল না। বলতে পারিস এই ঘটনার পর থেকেই আমার পরলোকের ওপর ইন্টারেস্টটা জন্মায়। সেবার আমার পিস্তত দাদার বিয়ে ছিল ধুলাইগড় গ্রামে। সেদিনও নেমেছিল আজকের মতোই অকাল বর্ষণ। কোন রকমে গরুর গাড়ি করে কাক ভেজা হয়ে পৌঁছলাম বিয়ে বাড়িতে। সমস্ত কাজকর্ম আচার অনুষ্ঠান সেরে খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা বাসর রাত জাগার জন্য ঘরে গিয়ে ঢুকলাম, তখন বাজে প্রায় 11:15। গ্রামে গঞ্জে এইসব বাসর রাতটা কিন্তু খুব মজা করে কাটানো হয়। নাচ গান, অল্প স্বল্প খুনসুটি, আর মাঝে মাঝে বর বউকে নিয়ে তামাশা করে বেশ আনন্দে কাটে রাতটা। কিন্তু আমার দাদা কিন্তু আবার ঠিক ততটা মিশুকে মানুষ ছিলেন না, আর সেই বিষয় নিয়েই বাঁধল একটা গন্ডগোল। বাইরে সেই রাতে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরের মধ্যে হ্যারিকেনের আলোতে আসরে হঠাৎ উঠল ভূতের গল্পের বিষয়। দাদার শালা বলল, জানো তো জামাইবাবু, আমাদের গ্রামে কিন্তু একটা পুরনো জমিদার বাড়ি আছে। বহু বছর সেখানে কেউ থাকে না। জায়গাটা একটা ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। ভুতুড়ে বাড়ি? সে কি রকম শুনি? আজ অব্দি যেই ওই বাড়িতে রাতে থাকার চেষ্টা করেছে সে আর জীবিত ফেরেনি সেই বাড়ি থেকে। বটে? তা আমাদের জামাইবাবুরও বুঝি ভয় একেবারে বুক শুকিয়ে গেল নাকি? বাস অমনি দাদার মেজাজ গেল একদম সপ্তমে চড়ে। এই শর্মা কোনো কিচ্ছুতে ভয় পায় না। হ্যাঁ, আমি আজই যাব সেখানে। ওই বাড়িতে রাত না কাটালে আমার নামও পুষ্পল চাটুর্যে নয়। দাদার অমন রাগ দেখে তো বাড়ি শুদ্ধ সবাই থরহরি কম্পিত। দাদা শ্বশুর শাশুড়িও কত করে বোঝালো, কিন্তু কেউ দাদাকে ঠেকাতে পারল না। আমাকে সাথে নিয়ে দাদা চলল সেই বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তোমরা জানলে কিভাবে যে বাড়িটা কোথায়? উফ, অঙ্কুর ভায়া, তোমার কি সবুর হয় না বলো তো? কথার মাঝে ফোড়ন না কাটলেই নয়। আহা, আমার জানতে ইচ্ছে করলো তাই প্রশ্ন করলুম। এতে এত চটো কেন বাপু? আহা বেশ বেশ, থামো থামো, বলছি। সেই বললুম না যে দাদার শালা যখন গল্পটা বলছিল তখনই সে জায়গাটাও বলে ফেলেছিল। তা যাই হোক, দুটো টর্চ, একটা চাটাই আর দুটো হ্যারিকেন নিয়ে ছাতা হাতে আমরা বেরিয়ে পড়লাম সেই বাড়ির উদ্দেশ্যে। তবে বেরোনোর আগে ঠাকুমা শাশুড়ি চুপি চুপি আমার হাতে দুটো মাদুলি দিয়ে বলেছিলেন যাতে বাড়িতে ঢোকার আগে আমরা সেগুলো পরে নিই, তাহলে আমাদের নাকি কোনো বিপদ হবে না। শিরশিরে হাওয়ার সাথে ব্যাঙের ডাক পাল্লা দিয়ে বাড়ছিল, সাথে কানে আসছিল তীব্র ঝিঝির শব্দ।
দেখতে দেখতে আমরা সেই বাড়ির সামনে পৌঁছালাম। অন্ধকারের মধ্যেও বিদ্যুতের ঝলকানিতে স্পষ্ট দেখতে পেলাম সেই ভয়ানক রাজবাড়ি। ভয়ে আমার হাড় কেঁপে উঠল। আমি বললাম, এই দাদা, বলছি দাদা দাদা শোনো শোনো, বলছি আজকে থাক না, আমরা বরং সকালবেলা আসি এখানে। চাটুজ্জে বাড়ির ছেলে হয়ে তুই কি ভয় পাচ্ছিস নাকি রে? আরে চল চল, মেলা বক বক করিস না। অগত্যা আমরা দুজন মিলে ঢুকলাম বাড়িটায়। আর ঢুকতেই কিছু বাদুড় আমাদের মাথার উপর দিয়ে পালালো। ভয়ে আমার বুকটা কেমন ধক করে উঠল। টর্চের আলোয় দেখে বুঝলাম বহুদিন এই বাড়িতে মানুষের পা পড়েনি। চারিদিকে মাকড়সার ঝুল। ঘরের এক কোণে চাটাই পেতে হ্যারিকেন জেলে আমরা বসলাম। বাইরে থেকে তখনও মেঘের গর্জনের শব্দ ভেসে আসছিল। আমি বললাম, এই হ্যাঁ রে দাদা, বলছি তোর ভয় করছে না? ভয়ের কি আছে রে, আমি তো আছি তোর সাথে। কিন্তু ওরা যখন এতবার করে বারণ করলো, নিশ্চয়ই কোনো বিপদের আঁচ করেই বলেছে। চুপ কর, ওই বোকার হদ্দ গ্রামের ছেলে মেয়েগুলো কিছু বোঝে নাকি? আরে এইসব বোকাস ব্যাপার, সব দুষ্টু লোকেদের ধাপ্পাবাজি। বলতে বলতে হঠাৎ শুনলাম এই বৃষ্টির শব্দ ছাপিয়েও কোথায় যেন একটা স্ত্রীর কান্না ভেসে আসছে। এই দাদা দাদা দাদা, শুনতে পাচ্ছিস? কে যেন কাঁদছে, শুনছিস? এই দাদা। উফ, এরা ভেবেছে এইসব করে আমাকে ভয় দেখাবে। দাঁড়া, দেখাচ্ছি মজা। বলে দাদা যেই উঠে দাঁড়ালো, আমি তড়িঘড়ি বললাম, এই দাদা দাঁড়া দাঁড়া দাঁড়া, যাস না। এই মাদুলিটা বৌদির ঠাম্মা দিয়েছিল, বুঝলি? এটা তুই পড়ে নে, এটা পড়ে যা তুই। এইসব কেউ আজকালকার দিনে বিশ্বাস করে? বোকার হদ্দ। হুস, বস এখানে, আমি দেখে আসছি। দাদা তো হনহনিয়ে একটা টর্চ হাতে বেরিয়ে গেল। আমি বসে রইলাম একা একা সেই ভুতুড়ে বাড়িতে। একটু পরে দেখলাম কান্নার শব্দটা থেমে গেল। আমি দাদাকে ডাকলাম, দাদা, এই দাদা, কোথায় গেলি? আরে শুনতে পাচ্ছিস না তুই? এই দাদা, আয় না এদিকে, আমার যে খুব ভয় করছে রে। কোনো সাড়া এলো না। আমার বুকটা তো ধক ধক করতে লাগলো। হঠাৎ বাড়ির অন্য দিক থেকে ভেসে এলো দাদার কণ্ঠ, এদিকে আয় ভাই, দেখে যা একবার। দাদা, এই দাদা, তুই কোথায়? এই তো আমি, এই তো। আমি টর্চ হাতে এগিয়ে গেলাম পাশের ঘরে। একটা খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাট ঢুকছে ঘরের মধ্যে, আর মাঝে মধ্যে বিদ্যুতের চমকে আলো খেলে যাচ্ছে ঘরের ভেতরটায়। সেই আলোতেই দেখলাম ঘরের এক কোণে দাদা দাঁড়িয়ে আছে, দেওয়ালের দিকে মুখ করে। এই দাদা, তুই ওখানে ওভাবে দাঁড়িয়েছিস কেন রে? কি হয়েছে দাদা? ফাঁকা ঘরে আমার গলাটা গম গম করে উঠল, কিন্তু দাদা কোনো সাড়া দিল না। আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম দাদার দিকে, কিন্তু আমি ভুলে গেলাম যে দাদা আমার সামনে এই ছাদের দিকে গিয়েছিল। সেখান থেকে কোনোভাবেই সে পাশের ঘরে আসতে পারে না আমার চোখকে ফাঁকি দিয়ে। সামনে গিয়ে দাদার গায়ে হাত দিয়েই আমি ঢাকলাম, এই দাদা, দাদা। অমনি মুখ ঘুরতেই এক ভয়ানক কুৎসিত দর্শন প্রেত মূর্তি আমার গলা টিপে ধরল। আমি যন্ত্রণায় আর ভয়ে কাঁকিয়ে উঠলাম। দাদা, বুঝলাম আমি ভয়ানক বিপদের মধ্যে পড়ে গিয়েছি। প্রেত মূর্তির মুখটা যেন পুরো কালো হয়ে গিয়েছে, চোখ দুটো আগুনের ভাটার মতন জ্বলছে,
চকচকে সাদা দাঁতগুলো দিয়ে হিংস্র হাসি খেলে যাচ্ছে। সারা ঘর গম গম করে উঠছে সেই হাড় কাঁপানো হাসিতে। আমি ছটফট করতে লাগলাম। এদিকে আমি বুঝতে পারলাম আমার পা দুটো আর মাটিতে নেই, সেগুলো যেন শূন্যে উঠে গিয়েছে। আর বেশিক্ষণ হয়তো আমার আয়ু নেই, কিন্তু আমি ডান হাত দিয়ে গলার বাঁধনটা ছাড়ানোর চেষ্টা করতেই একটা কাণ্ড হলো। একটা তীব্র আলোর বিকিরণ খেলে গিয়ে কান ফাটা আর্তনাদের সাথে সেই প্রেত মূর্তি বাতাসে মিশে গেল। আমি বুঝতে পারলাম না ঠিক কি হলো। আমি কি বেঁচে গেলাম? কিন্তু কিভাবে? হঠাৎ চোখ পড়ল আমার হাতে থাকা সেই মাদুলিটার দিকে। বুঝলাম বৌদির ঠাম্মার দেওয়া সেই মাদুলি আমার প্রাণ রক্ষা করেছে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল দাদাও তো ওইভাবেই কারো শব্দ শুনে ছাদের দিকে গিয়েছিল। সাথে সাথে আমি দৌড়ে গেলাম ছাদের দিকে। দাদা, এই দাদা, দাদা, এই দাদা, কোথায় তুই? কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আমি ছাদে গিয়ে দেখলাম কেউ একজন দাদাকে রেলিং এর ধারে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। আমার যেন হৃদস্পন্দন থেমে গেল এক মুহূর্তের জন্য। ঠিক সেই মুহূর্তে আরো একবার আকাশ চিরে খেলে গেল কান ফাটা বিদ্যুতের ঝলকানি। আর সেই আলোতে দেখলাম ছাদের ধারে দাঁড়িয়ে ঠিক আমারই মতো দেখতে একটা কুৎসিত দর্শন প্রেত মূর্তি আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। এরপর আমার আর কোনো জ্ঞান ছিল না। সকালে বৌদির বাড়ির লোকেরাই আমাদের সেখান থেকে উদ্ধার করে। আর তোমার দাদা, ও কি আর? না না না, ভাগ্যক্রমে ও প্রাণে বেঁচে গিয়েছিল। ছাদ থেকে একটা আম গাছের ওপর পড়েছিল দাদা, তাতে ওর একটা পা ভেঙে গিয়েছিল ভয়ঙ্করভাবে। সেই পা অবশ্য পরে বাদ দিতে হয়েছিল, কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিল দাদা। ইস, কেন যে তোমার দাদা মাদুলিটা নিল না? আসলে ভাগ্য যখন কাউকে টানে তখন তার ঠিক ভুল বিচারের শক্তি লোপ পায়। এ আমি বহুবার দেখেছি রে, আমি বহুবার দেখেছি। কিন্তু এই যে ভীষণ ভয়ানক ভূত ছিল মেজদা। হ্যাঁ, পরদিন গ্রামে সবার কাছে শুনেছিলাম ওই বাড়ির প্রেতকে সবাই বলতো বহুরূপী।